তেল নিয়ে আবারও তেলেস্মতি। সয়াবিন লিটারে বেড়েছে 14 টাকা, শিগগিরই কমানোর আশ্বাস উপদেষ্টার। সরবরাহ কম, ক্ষুব্ধ ক্রেতারা। আগামী বছরই স্বল্পোন্নত দেশ থেকে বের হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত। সব ধরনের প্রস্তুতি দ্রুত সম্পন্নের নির্দেশ প্রধান উপদেষ্টার। বিএনপির সঙ্গে সাক্ষাৎ কাল। কুয়েটে সংঘর্ষে 37 শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, প্রত্যাখ্যান আন্দোলনরতদের। ভিসির পদত্যাগ দাবি, বুয়েট শিক্ষার্থীদেরও প্রতিবাদ। পূর্বাচলের প্লট জালিয়াতি, শেখ হাসিনা জয় সহ 17 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। টিউলিপের বিরুদ্ধে ফ্ল্যাট দখলের অভিযোগে মামলা। বিপিএল এর আগের 8 আসরের টিকিট বিক্রি আর মুজিব শতবর্ষের খরচ মিলে 20 কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ। বিসিবিতে দুদকের অভিযান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বাজারে আবারও বাড়ল ভোজ্য তেলের দাম। বোতলজাত সয়াবিন তেলের দাম 14 টাকা এবং খোলা তেলের দাম লিটার প্রতি বাড়ানো হয়েছে 12 টাকা। সচিবালয়ে ভোজ্য তেলের আমদানি ও সরবরাহ সহ পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। নতুন এ দাম আজ থেকেই কার্যকর হবে বলেও জানান তিনি। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। দেশের বাজারে তেল নিয়ে তেলেস্মাতি নতুন নয়, তাই তো সরকারের নির্দেশনা উপেক্ষা করে খেয়াল খুশি অনুযায়ী ভোজ্য তেলের দাম বাড়িয়ে নেন ব্যবসায়ীরা। অন্তর্বর্তী সরকারের সময়ও এর ব্যতিক্রম ঘটেনি। ব্যবসায়ীদের চাহিদা পূরণ করতেই মঙ্গলবার সচিবালয়ে ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে সয়াবিন তেলের দাম বৃদ্ধির ঘোষণা দেন বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, রাজস্ব আদায় এবং আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির সাথে সমন্বয় করার কারণেই বাজারে দাম বাড়ানো হয়েছে। আমরা এই মুহূর্তে আন্তর্জাতিক বাজার এবং আমাদের ট্যারিফ কমিশনের যে ফর্মুলা, এটার ভিত্তিতে আমরা আজকে বাজারে তেলের মূল্য পুনর্নির্ধারণ করেছি। আমাদের যে ফর্মুলা আসে তাতে তেলের দাম আসে প্রায় 197 টাকা, বাট আমরা শিল্পের সাথে আলোচনার ভিত্তিতে এবং তাদের সাথে একটা সহযোগিতার ভিত্তিতে আমরা 189 টাকায় প্রতি লিটার সয়াবিন তেল আমরা বোতলের ক্ষেত্রে এবং 20 টাকা কম হচ্ছে আপনার খোলা বাজারের জন্য। আমাদের মূল্যস্ফীতি এখন নিয়ন্ত্রণের মধ্যে আছে। সো আমাদের যে সমন্বিত ব্যয় একটা সংসারের, এই ক্ষেত্রে এই 14 টাকা আমরা যদি দেখি যে একটা সংসারে যদি 5 লিটার তেল লাগে, তাহলে 5×14 70 টাকার মূল্য বৃদ্ধি ঘটবে প্রতি মাসে। সো মাসে 70 টাকার মূল্য বৃদ্ধি এবং সামগ্রিক পণ্যের যে মূল্য, এতে কিছুটা হয়তো বা সহনীয় হবে। অবশ্যই এটা মানে একটা ভার বহন করতে হবে ভোক্তাকে। সরকারের সিদ্ধান্তের আগে অ্যাসোসিয়েশনের দাম বৃদ্ধির প্রেস বিজ্ঞপ্তি অনৈতিক বলে উপদেষ্টা মন্তব্য করে বলেন, ভোক্তা পর্যায়ে দাম বৃদ্ধির বিষয়টি সাময়িক। জানান, শিগগিরই দাম আবারও কমিয়ে আনা সম্ভব হবে। ইটস এ ডিফল্ট, ওনারা এই কাজটা করতে পারেন না। ওনারা ট্যারিফ কমিশনে অ্যাপ্লাই করবেন এবং এটা যেহেতু মানে এসেনশিয়াল পণ্য হিসেবে নির্দিষ্টকৃত এবং সরকার এই মূল্য নির্দিষ্ট করেন। সো ওনাদের এই কাগজের কোনো বেয়ারিং নাই। সরকার এখান থেকে প্রায় 550 কোটি টাকার রাজস্ব আহরণ সাহায্য করবে। ভোক্তা পর্যায়ে যে আজকে যে দামটা মূল্যটা বৃদ্ধি করতে আমরা বাধ্য হলাম, এই বাধ্যকতাটা আমি মনে করছি সাময়িক এবং ইনশাল্লাহ আমরা অদূর ভবিষ্যতে এই মূল্যটাকেও নামায় আনতে সক্ষম হব। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে 189 টাকায়। খোলা সয়াবিন ও পাম তেলের দাম 169 টাকা। অন্যদিকে 5 লিটারের বোতলজাত তেল বিক্রি হবে 922 টাকায়। রিশাদ নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সয়াবিন তেলের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ভোক্তারা। তারা বলছেন, নিত্য পণ্যের ঊর্ধ্বগতির বাজারে দাম বাড়ানো যেন মরার উপর খাড়ার ঘা। অবিলম্বে বর্ধিত দাম প্রত্যাহার চান ক্রেতারা। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, তেলের সরবরাহ কমিয়ে দিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা। সরকারি তেল ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে যাচ্ছে। গরিবেরা সবসময় মনে করলাম যে ফেসের মধ্যেই আছি, কষ্টের মধ্যেই আছি। মনে করলাম যে আগের সরকারে খারাপ ছিল, এখন বর্তমানে আমরা ভালো থাকবো, জিনিসের দাম কম থাকবে। এখন দেখি না, এখনো তো সেই আগের মতোই দেখা যাচ্ছে। আমরা নিজেরাই তো জিম্মি হয়ে আছি। যখন তখনই জিনিস বাড়তেছে, যখন তখনই দাম বাড়ছে। তেলের দাম বাড়ানোর সময় হলে সরবরাহ কমায় দেয় 3 থেকে 4 দিন আগে। আজকে 3-4 দিন সরবরাহ তেলের খুবই কম। এখনো নতুন রেট আমাদের মার্কেটে এখনো মাল ঢুকে নাই। সরকার অনেক কিছুতে হাত দিয়েছেন এবং বর্তমান যে ডক্টর ইউনূস সরকার আছেন, তারা সতর্কতা কাজ করতেছেন। আমি আশা করি এই ব্যাপারটা অবশ্যই তারা দেখবেন। এলডিসি থেকে উত্তরণের পথে প্রধান বাধা সুশাসনের অভাব ও দুর্নীতি।
তা সত্ত্বেও 2026 সালেই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এজন্য সব ধরনের প্রস্তুতি দ্রুত শেষ করার পাশাপাশি সার্বক্ষণিক মনিটরিংয়ে কাজ করবে একটি উচ্চ পর্যায়ের কমিটি। এর ফলে বিদেশি সাহায্যের উপর নির্ভরতা থাকবে না বাংলাদেশের। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। 2026 সালের 24শে নভেম্বর স্বল্পোন্নত দেশ থেকে বের হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশের। এ নিয়ে 5 আগস্ট পরবর্তী জল্পনা কল্পনা থাকলেও মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠক থেকে নির্ধারিত সময়েই উত্তরণের সিদ্ধান্ত হয়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার অর্থ বিষয়ক বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান জানান, এলডিসি থেকে বের হলেও বেশ কিছু সুযোগ সুবিধা বহাল থাকবে বাংলাদেশের। মোটামুটি স্যাটিসফাইড যে আমাদের প্লেন চলবে এবং আমরা ক্রাশ হওয়ার সম্ভাবনা আমাদের তেমন নাই। আমরা ক্রুজ সাইডে ইনশাল্লাহ উঠে যেতে পারবো। 2026-এ উচ্চ পর্যায়ে কমিটি হচ্ছে, সেই কমিটি সার্বক্ষণিকভাবে এটাকে মনিটর করবে। ইউকের যে ট্রেড রিপ্রেজেন্টেটিভ আসলেন, উনি ওপেনলি ঘোষণা দিলেন ওখানেই যে আমরা এলডিসি আপনারা আছেন কি নাই রিগার্ডলেস আমাদের এই সুযোগগুলি চলবে। এই রিসেন্টলি আমাদের উপদেষ্টা মহোদয় চায়না গেলেন, চায়নাও বললেন যে আমরা দিতে থাকবো। তাহলে যে জায়গাটাতে আমাদের ব্যবসায়ী বন্ধুরা চিন্তিত, এটা কিন্তু অলরেডি ওভারকাম হয়ে গেছে আমি মনে করি। এলডিসি উত্তরণে কিছু চ্যালেঞ্জ রয়েছে, তবে তা থেকে ফেরার সুযোগ নেই বলেও জানান তিনি। আমাদের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে গভর্নেন্স। এটা আমাকে বলে দিতে হবে না। আমরা যে হারে করাপশন করি, এইগুলির পিছনে তো আমরা এখন এই সরকার সংস্কারগুলি করছে, আমরা নিজেরাই দেখছেন। গভর্নেন্স ইমপ্রুভ করার জন্য চেষ্টা চলছে। এই গভর্নেন্স আমাদের বিজনেস কস্ট বেড়ে গেছে। কাস্টমস ক্লিয়ারেন্স মনে করেন আমরা সেখানে ওয়ান উইন্ডো করছি, সিঙ্গেল উইন্ডো করছি। আমরা সেরকম ওয়ান স্টপ এই যে ইনভেস্টমেন্টের জায়গায় এক জায়গায় আসে সব ক্লিয়ার হবে। আমরা লাইসেন্সিং টাইম কমাই নিয়ে আসছি, আমরা সিগনিফিকেন্টলি কমিয়ে আসছে। প্রাতিষ্ঠানিক সক্ষমতা, ব্যবসায়িক আলোচনার জন্য শক্তিশালী টিম গঠন করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী। টেক অফ মোডে চলে যাও। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আগামীকাল বৈঠক করবে বিএনপি। মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়। বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর 12টায় এই বৈঠক হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা সাক্ষাৎ করবেন। বৈঠকে জাতীয় নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ এবং নির্বাচন ঘিরে বিভ্রান্তি দূর করা নিয়ে আলোচনা হতে পারে। এছাড়াও নির্বাচন নিয়ে সরকারের মনোভাব কি তাও জানার চেষ্টা করবে বিএনপি। সেই সাথে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও প্রধান উপদেষ্টার সাথে কথা বলবেন বিএনপি নেতারা। বৃহস্পতিবার সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপি বৈঠক করবে বলেও জানা গেছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ভিসির পদত্যাগের এক দফা দাবি তাদের। 6টি আবাসিকের তালা ভেঙে আন্দোলনরতরা হলে প্রবেশ করেছে। নতুন ভিসি নিয়োগ করে তার নেতৃত্বে স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি তাদের। খুলনা থেকে আতিয়ার পারভেজের রিপোর্ট। কুয়েট শিক্ষার্থীদের চলমান আন্দোলন তৃতীয় দিনে গড়িয়েছে। 2 রাত প্রশাসনিক ভবনের সামনে কাটানোর পর মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের 6টি হলে প্রবেশ করে তারা। এর আগে সোমবার রাতে সিন্ডিকেট সভায় ফেব্রুয়ারিতে শিক্ষার্থীদের 2 পক্ষের সংঘর্ষে 150 শতাধিক আহত হওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করা হয়। সভায় অভিযুক্ত 37 শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার ও 2 মে হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে হলের তালা ভেঙে ফেলে। আমরা 6 দফা থেকে 1 দফা ঘোষণা করছি। এই ভিসিকে অপসারণ আমাদের একমাত্র দাবি। একই সাথে নতুন ভিসির অধীনে নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। প্রথম যে কাজটা হবে সেটা হলে ওঠায় এবং এরপরে আমাদের 6 দফা যে আছে এটা আবার স্যারদের কাছে তুলে ধরা। কুয়েটের 5000 শিক্ষার্থী সেন্ট্রাল ডিভিশনের মাধ্যমে সিদ্ধান্তগুলো নেওয়া হয়। তো এখনও আমরা সেন্ট্রাল ডিভিশনের মাধ্যমে পরবর্তী কি কর্মসূচি বা কি করণীয় এটা আমরা সেন্ট্রাল ডিভিশনের মাধ্যমে জানাই। সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই 37 শিক্ষার্থীর শাস্তির সিদ্ধান্ত বলে জানান তদন্ত কমিটির প্রধান। আমরা প্রতিষ্ঠানটা খোলার জন্য আবার আমরা পুরাদমে কাজ
আমাদের শিক্ষা কার্যক্রম চালানোর জন্য এবং আমাদের কোমলমতি যে আমাদের ছাত্রছাত্রী আছে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা আসলে এই যে আগামী 2 তারিখে হল খুলে দেওয়া এবং 4 তারিখ থেকে আমাদের ফুল একাডেমিক কার্যক্রম চালানোর চেষ্টা করছি। তবে আমি বারবার বলবো যে আমাদের সাধারণ শিক্ষার্থীদের এই তদন্তের উপরে ভিত্তি করে কোনো ভয় ভীতি বা ইনজাস্টিস আশা করি হবে না। আমি সবাইকে শান্ত থেকে আমাদেরকে সহযোগিতা করে ছাত্রছাত্রীদের সবাইকে আমি আহ্বান জানাচ্ছি। শিক্ষার্থীদের শান্ত থেকে 4 মে থেকে শুরু হতে যাওয়া ক্লাস পরীক্ষায় অংশ নেয়ার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা। এদিকে কুয়েট বিশ্ববিদ্যালয়ের চলমান ঘটনা নিয়ে মানববন্ধন করেছে বুয়েট সাধারণ শিক্ষার্থী ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। শিক্ষার্থীরা জানায় কুয়েটে এখন যে ঘটনা চলছে তা ফ্যাসিবাদের প্রতিচ্ছবি। আগামী 24 ঘন্টার মধ্যে কুয়েটে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা সহ 5 দফা দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদের শিক্ষার্থীরা। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। প্রায় 2 মাস ধরে বন্ধ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়ার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। সেই কর্মসূচির রেশ এসে পড়েছে রাজধানী ঢাকায়ও। আমরা কুয়েটের আন্দোলনের সাথে একমত। বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে মানববন্ধন ও প্রেস ব্রিফিংয়ে বলা হয়, সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হচ্ছে। মেধাবী শিক্ষার্থীদের দমন করার মাধ্যমে জুলাই আন্দোলনের স্পিরিট নষ্ট করা সামগ্রিকভাবে দেশের জন্য কল্যাণকর কিছু বয়ে আনবে না। যে 22 জনের নামে মামলা হয়েছে তারা কুয়েটের সাধারণ শিক্ষার্থী বলে আমরা জানতে পেরেছি। একই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এ সময় কুয়েটের শিক্ষার্থীদের বহিষ্কারের ঘটনা পুনরায় তদন্ত, ভিসির পদত্যাগ সহ 5 দফা দাবি তুলে ধরেন সংগঠনটির নেতারা। যে বিএনপিপন্থী যে ভিসি কুয়েটে আছেন তিনি শিক্ষার্থীদের পক্ষে অবস্থান না নিয়ে বরং শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন এবং বিএনপির দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছেন। আমরা মনে করি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সহিংসতা রাজনীতি বন্ধ করে মেধা এবং মননের ছাত্র রাজনীতির জন্য গঠিত হয়েছে। আমরা সেই মেধা মননের ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয় শিক্ষার সুষ্ঠু কার্যক্রম রক্ষার লক্ষ্যে আমাদের পজিশন হচ্ছে, আমরা মনে করি দলীয় এজেন্ডায় দলীয় পরিচয়ধারী শিক্ষকদেরকে বিশ্ববিদ্যালয়ে কোনোভাবেই শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না এবং তাদেরকে কোনোভাবেই ভিসি, প্রক্টর, পুরো ভিসি ইত্যাদি প্রশাসনিক পদে অবস্থান করতে দেওয়া যাবে না। গত 18 ফেব্রুয়ারি সংঘর্ষের পর থেকে বন্ধ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা পৃথক 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ 17 ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেওয়া চার্জশিট গ্রহণ করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। প্রতিবেদন দাখিলের তারিখ দেওয়া হয়েছে 29 এপ্রিল। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। 1.5 দশক দেশ শাসনের পর ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকেই একে একে সামনে আসতে থাকে তার ও তার পরিবারের দুর্নীতির নানা তথ্য। মঙ্গলবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালতে রাজুকের প্লট দুর্নীতির 2টি মামলায় শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়। অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। রাজুকের পূর্বাচল আবাসিক এলাকা, এই আবাসিক এলাকাতে শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং শেখ নামে 10 কাঠা এবং শেখ হাসিনা তার নিজের নামে 10 কাঠা প্লট সে বেআইনিভাবে আইন বহির্ভূতভাবে রাজুকের নিয়মকানুন না মেনে ক্ষমতা অপব্যবহার করে তারা তাদের নামে এই প্লট 2টি নিয়ে নেয় এবং দখল নেয় এবং রেজিস্ট্রি করেও নিয়ে নেয়। এক কথায় তারা রাজুকের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে নাই এবং রাজুকের যে আবেদন ফর্ম আছে, প্রেসক্রাইব ফর্ম আছে, সেখানেও তারা আবেদন করে নাই। বরাদ্দ সংক্রান্ত আইন ও নীতিমালা লঙ্ঘন হয় দুদকের করা 6 মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো। সেভাবে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল সে বিভিন্ন ধরনের মানুষকে নীতিবাক্য শিখাইতো, নীতিবাক্য বলতো এবং সে বলতো আমার সম্পত্তির প্রতি লোভ নেই। কিন্তু আমরা দেখলাম শুধু এই শেখ ফ্যামিলি না, টোটাল তাদের যতগুলো আত্মীয় স্বজন আছে
সবাইকে তারা এমপি বানিয়েছে, মন্ত্রী বানিয়েছে, বিভিন্ন ধরনের অবৈধ সুবিধা দিয়েছে, আর্থিকভাবে লাভবান করেছে, মেয়র বানিয়েছে, বিভিন্ন ধরনের তারা বিভিন্ন পদে তারা অধিষ্ঠিত করেছে। অতএব এই ফ্যাসিস্ট হাসিনা যে কথাগুলো জনগণের সামনে বলতেন সেই কথাগুলোর সঙ্গে তার কাজের সঙ্গে কোনো ধরনের মিল ছিল না। পূর্বাচলে 60 কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পৃথক 8টি অভিযোগপত্র আদালতে দাখিল করে দুর্নীতি দমন কমিশন দুদক। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে অবৈধ সুবিধা নিয়ে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থার মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক সহকারী আইন উপদেষ্টা মোহাম্মদ খসরুজ্জামান এবং সাবেক সহকারী আইন উপদেষ্টা সর্দার মোশাররফ হোসেনকে আসামি করা হয়েছে। আসামিরা পরস্পর যোগ সাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধভাবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান 2-এর ফ্ল্যাটটি দখল করে। দুদকের ভাষ্য, সরকার থেকে ইজারা নেওয়া জমিতে জালিয়াতির মাধ্যমে ওই ভবন তৈরি করা হয়। সেই ভবন থেকে অবৈধভাবে ফ্ল্যাট দখল করেন টিউলিপ সিদ্দিক। বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ক্ষমতার জন্য নয়, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকারের জন্য লড়াই করছে বিএনপি। যুক্তরাজ্য প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় ইশরাক হোসেন একথা বলেন। লন্ডন সফররত ইশরাক হোসেনের সাথে যুক্তরাজ্য প্রবাসীদের এই মতবিনিময় সভার আয়োজন করে আমরা ঢাকাবাসী ইউকে। সভায় প্রবাসীরা শেখ হাসিনা বিরোধী আন্দোলনে দলের কর্মীদের জন্য ইশরাক হোসেনের ত্যাগ, একাগ্রতার কথা তুলে ধরেন। গণতন্ত্র প্রতিষ্ঠায় অবিভক্ত ঢাকার জনপ্রিয় মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার অবিস্মরণীয় অবদানের কথাও উঠে আসে প্রবাসীদের কণ্ঠে। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণ সুস্থতা কামনায় আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে অংশ নেওয়ার পাশাপাশি ইঞ্জিনিয়ার ইশরাকের সাথে মতবিনিময় করেন যুক্তরাজ্য প্রবাসীরা। বিশ্বের মুসলমান স্পেশালি গাজা, আমাদের যে প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশটা দখল হয়ে গিয়েছিল, পুলিশ স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা ভারতের কাছে আমাদের দেশটাকে বিক্রি করে দিয়েছিল। আমরা একটা প্রজা হয়ে বাস করছিলাম দীর্ঘদিন যাবৎ। সেখান থেকে আমাদের মুক্ত হওয়াটা সর্বোচ্চ দরকার ছিল। আমরা কোনোদিনও ক্ষমতার জন্য লড়াই করি নাই। আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের ভোটের অধিকার এবং গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি। এটাই হলো আমাদের শেষ। আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। যখনই জনগণ, মহান আল্লাহ তাআলার অশেষ ইচ্ছায়, যখনই জনগণ আমাদেরকে যে কোনো দায়িত্ব দিবে, আমরা বাংলাদেশকে সংস্কার করে যে নতুন যে একটা বাংলাদেশের স্বপ্ন এখন বাংলাদেশের জনগণ দেখছে, সেটাকে বাস্তবায়ন করার জন্য আমরা শতভাগ প্রস্তুত রয়েছি। ক্রিকেট গুরুতর 3 অভিযোগের বিষয়ে বিসিবিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের 3 সদস্যের এনফোর্সমেন্ট ইউনিট এই অভিযান চালায়। দুদকের সহকারী পরিচালক আলামিন জানান, ক্রিকেট বোর্ডের 3য় বিভাগ বাছাইয়ের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগের প্রমাণ মিলেছে। এছাড়াও বিপিএল এর টিকিট বিক্রি হয়েছে আর্থিক অনিয়ম। 8টি আসরে আয় দেখানো হয়েছে 15 কোটি টাকা, অথচ গত আসরেই হয়েছে আয় 13 কোটি টাকা। মুজিব শতবর্ষের খরচে 20 কোটি টাকা দুর্নীতিরও অভিযোগ উঠে এসেছে দুদকের অনুসন্ধানে। মানিক মাহমুদের রিপোর্ট। 24 আগস্টে গণঅভ্যুত্থানে বিগত আওয়ামী লীগ সরকারের পতন হয়। দেশ ছেড়ে পালিয়ে যান বিসিবির সাবেক সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। নতুন সভাপতির দায়িত্ব নেন ফারুক আহমেদ। এরপর থেকে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেতে থাকে গত কয়েক বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন দুর্নীতির খবর। দুর্নীতি দমন কমিশনে দায়ের করা হয় 23টি অভিযোগ। পাপনের আমলে সুকৌশলে গোপন রাখা হতো তৎকালীন কর্মকর্তাদের আর্থিক অপকর্ম। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অভিযান চালায় দুদক। বিসিবির বিভিন্ন নথি যাচাই করে বিপিএলের টিকিট বিক্রি, 3য় বিভাগ বাছাই ক্রিকেটে অনিয়ম ও মুজিব শতবর্ষের খরচের মধ্যে বড় অসঙ্গতি পাওয়ার দাবি করে দুদক। আমরা ডকুমেন্টস কালেক্ট করেছি যে এখানে ব্যক্তিগত কোনো প্রভাব ছিল কিনা। টিম সিলেকশন বা তাদের আবেদনের জন্য ফি নির্ধারণ ছিল 5 লক্ষ টাকা। বিগত বছরগুলোতে 2 থেকে 3টা অথবা 4টা টিম অংশগ্রহণ করত।
আর এবছর 1 লক্ষ টাকা ফি করে দেওয়াতে 60টা দল অংশগ্রহণ করেছে। বিপিএল এর 3rd আসর থেকে 10ম আসর পর্যন্ত 8 বছরে 15 কোটি টাকা, 11তম আসরে দেখলাম যে 13 কোটি টাকা আয় হয়েছে। মনে হচ্ছে যে অসঙ্গতি আছে, কারণ মুজিব শতবর্ষে খরচের বাজেট ছিল 15 কোটি টাকা, হয়েছে মাত্র 7 কোটি টাকা। মুজিব 100 একটা প্রোগ্রাম ছিল, সেখানে ব্যয় দেখানো হয়েছে, সেই ব্যয়গুলোতে কিছু অ্যানোমালি আছে। 25 কোটি টাকার মতো হচ্ছে খরচ দেখানো হয়েছে, বাট অ্যাকচুয়াল খরচ হয়েছে 7 কোটি সামথিং। এখানে টিকিট বিক্রি বাবদ প্রায় 2 কোটি টাকার মতো আয় হয়েছে। এটাও আমরা অভিযোগ পাইছি যে এই 2 কোটি টাকা খরচের মধ্যে দেখানো হয় নাই। তো সেই হিসেবে এই যে টাকা সরানো বা আত্মসাতের ইস্যুটা এখানে আরও একটু বাড়তে পারে, 20 কোটিও প্লাস হতে পারে। অভিযোগ সম্পর্কে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে, সেগুলো আমরা যাচাই বাছাই করে আমরা আমাদের এনফোর্সমেন্ট ইউনিটে প্রতিবেদন দাখিল করব। সেই অনুযায়ী কমিশন সিদ্ধান্ত নেবে আসলে পরবর্তী পদক্ষেপ কী হবে। বিসিবির সব খরচ ও আয়ের হিসেবের দায়িত্বটা থাকে প্রধান নির্বাহীর কাছে। দুর্নীতির সত্যতা প্রশ্নে সরাসরি কোনো উত্তর দেননি 13 বছর দায়িত্ব পালন করা সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন। তিনি জানান এসব শুধুই অভিযোগ। বোর্ড অফ ডিরেক্টরস থাকে, তাদের ডিরেকশন অনুযায়ী আমরা যে ম্যানেজমেন্ট টিম আমরা কাজ করি, সেগুলো আসলে অভিযোগের ভিত্তিতে ওনারা এসেছেন এবং অভিযোগটাই ওনারা বলেছেন। তো এক্স্যাক্ট ফ্যাক্ট অ্যান্ড ফিগার এটা ওনারা ডিটেলস যখন দেখবেন বা তথ্যপাত্রগুলো ওনাদের সামনে ওনারা পাবেন বা উপস্থাপন করা হবে, তখনই হয়তো ওনারা বলতে পারবেন। দুদকের তদন্তকারীরা জানিয়েছেন দ্রুতই তদন্ত প্রতিবেদন তৈরি করে তা প্রকাশ করা হবে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান জানিয়েছেন, এবারের বাজেটের মূল লক্ষ্য হচ্ছে বাণিজ্য সংক্রান্ত অশুল্ক বাধা দূর করা। দুপুরে এনবিআর ভবনে প্রাক বাজেট আলোচনায় একথা জানান তিনি। বৈঠকে তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমএ ছাড়াও গবেষণা প্রতিষ্ঠান পিআরআই সহ বেশ কয়েকটি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে বিকেএমইএ এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, বর্তমান কর ব্যবস্থা মোটেও বিনিয়োগ ও ব্যবসা বান্ধব নয়। অর্থনীতি বিশ্লেষকরা বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি বিশ্ব অর্থনীতিকে ওলটপালট করে দিচ্ছে। এনবিআর চেয়ারম্যানও স্বীকার করেন, মুক্তবাজার অর্থনীতির ধার ধারছেন না ট্রাম্প। বাংলাদেশের অর্থনীতিতে ট্রাম্পের নীতির কি প্রভাব পড়তে যাচ্ছে তা নিয়ে পরিকল্পিত জরিপ হওয়া উচিত বলেও মনে করেন এনবিআর চেয়ারম্যান। অন্তর্বর্তী সরকারকে মানুষ 5 বছর চায়, এ বিষয়ে তিনি কিছু বলেননি, জনগণ বলেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা কমিটি সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সবাই নির্বিঘ্নে পহেলা বৈশাখ উদযাপন করতে পেরেছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে। চট্টগ্রামে ডিসি হিলে নববর্ষের মঞ্চ ভাঙচুরের মতো ঘটনা যেন আর না ঘটে সে ব্যাপারে সরকার সচেষ্ট থাকবে বলেও মন্তব্য তার। জানান, মডেল মেঘনা আলমকে কেন্দ্র করে নয়, রুটিন অনুযায়ী ডিবির প্রধানকে পরিবর্তন করা হয়েছে। রাঘব বোয়ালদেরকে ছাড় দেয়া হচ্ছে না বলেও দাবি তার। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী বলেন, মেঘনা আলমকে গ্রেফতারে যে আইন তা কেবল একটি ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে এমন নয়, আবার এটি বেআইনিও নয়। প্রচলিত ব্যবস্থার মধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও দাবি তার। আইন উপদেষ্টা আসিফ নজরুল কোন প্রেক্ষিতে এই কথা বলেছেন তা জানা নেই। ভারতের এজেন্ট শেখ হাসিনাকে ছাত্র জনতা তাড়িয়ে দেয় বাংলাদেশের মানুষদের চিকিৎসা না দেওয়ার হুমকি দিয়েছিল দেশটি। সেই অমানবিকতার জবাব দিতে দেশের তরুণ চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রেটিনা গ্র্যান্ড সেলিব্রেশনে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান এ আহ্বান জানান। তিনি বলেন, চিকিৎসা বন্ধের হুমকি দেওয়ার পাশাপাশি ভারত বাংলাদেশিদের ভিসাও বন্ধ করে দিয়েছে। আমার দেশ সম্পাদক বলেন, ফিলিস্তিনের সিনিয়র চিকিৎসকরা যেই মানবিকতার উদাহরণ দেখাচ্ছেন তা বিরল। জীবনের ঝুঁকি নিয়ে ইসরায়েলের হামলায় হতাহতদের জীবন রক্ষায় কাজ করছেন তারা। যুদ্ধ অপরাধের মধ্যে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে চিকিৎসা সেবায় বাধা দেয়া। ইসরায়েল সেই অপরাধী করছে দিনের পর দিন। যে ঐক্য দিয়ে ফ্যাসিবাদ দূর হয়েছে সেই ঐক্য আবারও ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐক্যমত্য কমিশনের সাথে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর সংলাপে এসব কথা বলেন তিনি। রাজনৈতিক দলগুলোর সাথে চলমান সংস্কার প্রস্তাব আলোচনা আগামী মে মাসের মাঝামাঝি শেষ হবে বলেও জানান আলী রিয়াজ। পরে রাজনৈতিক দল এনডিএম প্রায় 2 ঘন্টা আলোচনা শেষে দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ গণমাধ্যমকে জানান, সবার আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।
ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রস্তাবে 100-রও বেশি প্রস্তাবের সাথে একমত দলটি। প্রধানমন্ত্রীর মেয়াদ 2 বারের বেশি নয় এমন সিদ্ধান্তেরও দ্বিমত পোষণ করে এনডিএম। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের বিষয়টিও প্রত্যাখ্যান করেছে দলটি। জাতীয় নাগরিক পার্টি, এনসিপি ও ছাত্র সংসদের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে মিরপুর 10 নম্বর গোলচত্বরে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, গত জুলাই আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে এক হয়ে রাজপথে ছিল বিএনপি, কিন্তু দলটির কতিপয় নেতাকর্মীদের অপকর্ম বিবেচনায় নিয়ে দলের সর্বোচ্চ মহল সহস্রাধিক পদধারী নেতাকে বহিষ্কার করলেও এই নৈরাজ্য থামানো যাচ্ছে না। এরই অংশ হিসেবে মিরপুরের রূপনগর এলাকায় চাঁদাবাজির প্রতিবাদ করায় কয়েকজন এনসিপি কর্মীকে বেধড়ক পেটানো হয়েছে বলেও অভিযোগ করেন তারা। পরে একটি বিক্ষোভ মিছিল মিরপুরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এমএস, এমডি সহ সকল পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষায় সেগমেন্টাল পাস পদ্ধতি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। তারা বলছেন, এই পদ্ধতি না থাকায় দীর্ঘদিন ধরেই ভোগান্তি পোহাচ্ছেন মেডিকেল বিশ্ববিদ্যালয়টির পোস্ট গ্রাজুয়েশন কোর্সের শিক্ষার্থীরা। বাধাগ্রস্ত হচ্ছে উচ্চশিক্ষার পথ। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। বৈষম্য বিরোধী চিকিৎসক ফোরামের ডাকে মঙ্গলবার সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএমইউ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়নরত পোস্ট গ্রাজুয়েট কোর্সের শিক্ষার্থীরা। এরপর বিশ্ববিদ্যালয়ের মিলন অডিটোরিয়ামের সামনে অবস্থান কর্মসূচিতে নামেন তারা। আন্দোলনকারীদের দাবি, বিএমইউর সকল পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষায় সেগমেন্টাল পাস পদ্ধতি বাস্তবায়নের। সেগমেন্টাল পাসটা এটা আমাদের কোনো অযৌক্তিক দাবি না। আমরা এখানে বারবার পরীক্ষা দিয়ে আসা মানুষজনগুলো, এখানে কেউ এরকম না যে কেউ এমডিএমএস পরীক্ষায় ভর্তি হয়েছে, ডিপ্লোমাতে ভর্তি হয়েছে, তারা এখানে আসছে। এখানে মিনিমাম 5 থেকে 6 বার করে সবাই পরীক্ষা দিয়েছে। প্রত্যেকের বয়সের কোটা আজকে 40 ছুঁই বা 40-এর চেয়ে অনেকে বেশি, অনেকের বয়স 50-এর কাছাকাছি। আজকে এই ধরনের একটি অবস্থায় এসে যখন আর্থসামাজিক অবস্থানের প্রেক্ষিতে আমরা এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছি যে আমাদের আর দেবার তো আর সময় নেই। তারা বলছেন, পোস্ট গ্রাজুয়েশন কোর্সগুলোর পরীক্ষায় লিখিত, ওসপি ও মৌখিক 3টি ভাগ থাকে, যার একটিতে ফেল করলেও 3টি পরীক্ষাই আবার দিতে হয়। এতে কোর্স শেষ করতে দীর্ঘ সময় লেগে যায়। 3টা সেগমেন্টের মধ্যে একটা সেগমেন্টে কেউ 1 নাম্বার কম পেল, তাকে দেখা যাচ্ছে যে পরবর্তী 2টা সেগমেন্টে সে পাশ করে গেছে, কিন্তু একটা সেগমেন্টে পাশ না করার কারণে তাকে পরবর্তীবারে আবার 3টা সেগমেন্টই দেওয়া লাগতেছে। আমরা যে পরীক্ষায় যে সেগমেন্টে পাশ করব, এই সেগমেন্টটা যেন আমাদের আর দ্বিতীয়বার না দেওয়া লাগে। এটা যদি সম্ভব হয় সেক্ষেত্রে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বাড়বে এবং প্রতি বছর বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বাড়বে এবং বাংলাদেশের জনমানুষকে বিশেষজ্ঞ পর্যায়ে চিকিৎসা সেবা দেওয়া এটা আরও বেশিভাবে দেওয়া সম্ভব হবে। পোস্ট গ্রাজুয়েশন কোর্সে অধ্যয়নরত ডাক্তারদের দাবি, সেগমেন্টাল পাস পদ্ধতি বাস্তবায়িত হলে নির্দিষ্ট সময়ে কোর্স শেষ করতে পারবেন চিকিৎসকরা। এতে উন্নত হবে চিকিৎসা সেবার মান, চিকিৎসকদের উচ্চশিক্ষার পথও সুগম হবে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। সরকারি কর্ম কমিশন পিএসসির সংস্কার এবং 46তম বিসিএস এর লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে দিনভর বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। পিএসসি থেকে সমাধান না পেয়ে প্রধান উপদেষ্টার দ্বারস্থ হন আন্দোলনকারীরা। শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সাথে সাক্ষাতের আশ্বাসে 9 ঘণ্টা পর কর্মসূচি স্থগিত করেন পরীক্ষার্থীরা। গেল কয়েকদিনের আন্দোলনের ধারাবাহিকতায় মঙ্গলবারও বেলা 12:30 থেকে পিএসসির সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন কয়েকশো শিক্ষার্থী। 44-এর ভাইবা শেষ হওয়ার আগে 46-এর লিখিত পরীক্ষায় বসতে রাজি নন তারা। সন্ধ্যা 7টা পর্যন্ত টানা 6 ঘণ্টা ধরে পিএসসির সামনেই অবস্থান নেন তারা। এর মধ্যে 7 সদস্যের প্রতিনিধি দল গিয়ে কথা বলেন পিএসসির চেয়ারম্যানের সাথে, কিন্তু দাবি মানতে নারাজ পিএসসি। পরে দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন পরীক্ষার্থীরা। হোটেল ইন্টারকন্টিনেন্টালের মুখে আটকে দেওয়া হয় তাদের। পরে পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় বুধবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী কথা বলবেন তাদের সাথে। এরপরেই স্থগিত করা হয় কর্মসূচি। শিশুদের সার্বিক কল্যাণে সরকারের লক্ষ্য পূরণে শিশুর বিকাশ ও সাঁতার প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। দুপুরে রাজধানীতে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ আয়োজিত বেসলাইন অ্যান্ড ক্যাপ অ্যানালাইসিস সার্ভে শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি। এই প্রকল্পে অন্যান্য বড় প্রকল্পের জন্য উদাহরণ হয়ে থাকবে বলেও মনে করেন শারমিন মুর্শিদ। দেশের 16টি জেলায় 45টি উপজেলায় সমাজভিত্তিক সমন্বিত শিশু বিকাশ ও সাঁতার প্রশিক্ষণের ব্যবস্থা
করছে বাংলাদেশ শিশু একাডেমি। এই প্রকল্প বাস্তবায়ন হলে শিশুরা সুরক্ষিত পরিবেশে নির্ভয়ে বেড়ে উঠবে বলে মনে করেন বক্তারা। যেসব জেলার শিশুরা এখনো এই প্রকল্পের বাইরে, তাদেরকে এর আওতাভুক্ত করারও আহ্বান জানান তিনি। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা, নীতি নির্ধারক ও বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন সেমিনারে। আরো কিছু খবর নিয়ে এবার দেখুন ডেস্ক রিপোর্ট। সংস্কৃতির কোনো অংশ যেন ধর্মীয় অনুভূতিতে আঘাত না করে, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। বাংলা নববর্ষ উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাটের শুভেচ্ছা বিনিময় শেষে তিনি কথা বলেন। ঢাকা থেকে আগত শিল্পীরা তেজগাঁও থানার 25 নম্বর ওয়ার্ডে বিএনপির পরিবারের উদ্যোগে ঈদ পুনর্মিলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করা হয়। আইএফআইসি ব্যাংক কারওয়ান বাজার শাখার উদ্যোগে দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকে কর্মীদের অংশগ্রহণে বৈশাখী সাজে এই আয়োজনে নানা অনুষ্ঠানের পাশাপাশি অতিথিদের জন্য পরিবেশিত হয় দেশীয় নানা খাবার ও মিষ্টান্ন। উৎসবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ব্রাঞ্চ বিজনেস মোহাম্মদ রফিকুল ইসলাম, হেড অব অপারেশনস হেলাল আহমেদ, কারওয়ান বাজার শাখার ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ সহ অন্যরা। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী মেলা 1432। বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সার্ভিস ক্লাব এ মেলার আয়োজন করে। বিশ্ববিদ্যালয় সংলগ্ন খেলার মাঠে এতে অংশ নেন শিক্ষার্থী, ফ্যাকাল্টি ও প্রশাসনিক কর্মকর্তারা। মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী। প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতেও বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। দিনব্যাপী উৎসবে মেতে উঠে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়টির স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড অ্যাডমিন ডিরেক্টর আফরোজা হেলেন, স্কুল অব ল এর ডিন প্রফেসর মোহাম্মদ আজহারুল ইসলাম, স্কুল অব ইঞ্জিনিয়ারিং ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম খান। বিআইএফটি এর নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডক্টর ইঞ্জিনিয়ার আয়ুব নবী খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফারুক হাসান। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার রফিকুর জামান। বক্তব্য রাখেন ট্রেজারার ও ফ্যাশন শিক্ষা অনুষদ ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলমগীর হোসাইন, ব্যবসায় শিক্ষা ও কলা ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মঈনুদ্দিন খান, প্রকৌশলী শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিরাজুল করিম চৌধুরী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব আমরা ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। তেল নিয়ে আবারও তেলেসমাতি, সয়াবিন লিটারে বেড়েছে 14 টাকা। শীঘ্রই কমানোর আশ্বাস উপদেষ্টার, সরবরাহ কম, ক্ষুব্ধ ক্রেতারা। আগামী বছরই স্বল্পোন্নত দেশ থেকে বের হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত, সব ধরনের প্রস্তুতি দ্রুত সম্পন্নের নির্দেশ প্রধান উপদেষ্টার। বিএনপির সঙ্গে সাক্ষাৎ কাল। কুয়েটে সংঘর্ষে 37 শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, প্রত্যাখ্যান আন্দোলনরতদের। ভিসির পদত্যাগ দাবি, বুয়েট শিক্ষার্থীদেরও প্রতিবাদ। পূর্বাচলে প্লট জালিয়াতি, শেখ হাসিনা জয়সহ 17 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। টিউলিপের বিরুদ্ধে ফ্ল্যাট দখলের অভিযোগে মামলা। বিপিএল এর আগের 8 আসরের টিকিট বিক্রি আর মুজিব শতবর্ষের খরচ মিলে 20 কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ। বিসিবিতে দুদকের অভিযান। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ। শুভরাত্রি।